হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেন্স 420 তে আমরা যে দক্ষিণ কোরিয়ান একটা ওয়েব সিরিজ শুরু করেছিলাম, যেটা নাম হচ্ছে বিফ, সেটার 5টা পর্ব আমরা পরশুদিন দেখেছি। আজকে আমরা বাকি 5টা পর্ব দেখবো। এবং ভিডিও শুরু করার আগে এই ওয়েব সিরিজ সম্পর্কে আমি কিছুটা বলে নেই, যেহেতু আমি নিজে এক্সপ্লেন করতে যাচ্ছি, তার মানে আমি পুরোটা দেখেছি, এর জন্য আমি এক্সপ্লেন করছি। তো মজার ব্যাপারটা হচ্ছে, আমি এর আগে অনেক ওয়েব সিরিজ দেখেছি, কিন্তু এটার মতো বাস্তবধর্মী এরকম ওয়েব সিরিজ আমি এর আগে কখনোই দেখিনি। প্রত্যেকটা ওয়েব সিরিজে কিন্তু আজকে অনেক জিনিস থাকে, বাট এটা পুরোপুরি বাস্তবধর্মী এবং এটাতে এত সুন্দরভাবে এত ইম্পর্টেন্ট একটা মেসেজ আমাদের দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা না দেখলে তুমি বুঝতে পারবে না। সিরিয়াসলি ভাই, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট তুমি এনজয় করবে ওয়েব সিরিজে। তো আর বাড়তি কথা না বেরিয়ে বিজ্ঞাপনটা দিয়ে তারপর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমার বিজ্ঞাপন দেখার দরকার নেই, তুমি বিজ্ঞাপন স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো গত পার্টের কথা তো তোমাদের অবশ্যই মনে আছে, ড্যানি আর এমির ঝামেলা নিয়ে কত কিছু হয়ে গেল এবং লাস্টে দেখেছিলাম আমরা যে ড্যানি এমির যে হাজবেন্ড, ওর সাথে খাতির করার চেষ্টা করছে এবং জিমিকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছে, ও বাড়ির বাইরে যেতে পারবে না। তো এরপর আমরা দেখি জিমির সাথে ড্যানি দেখা করতে আসে, আর তখন জিমির যে দুইটা সাগরেত রয়েছে, যার মধ্যে একটা নাম দিয়ে আমরা মদন আর একটা নাম দিয়ে আমরা কদন। তো মদন তখন জিমিকে বলে, তোমার খালাতো ভাই এসেছে দেখা করার জন্য। তো জিমি তখন বলে, ওর সাথে ভালো মতো কথা বলবি না, ওর সাথে এমনভাবে কথা বলবি যেন ওর মনে হয় যে আমি ওর উপর রেগে রয়েছি। তো এরপর ড্যানি যখন ভেতরে আসে, ওর সাথে কেউ সোজা ভাষায় কথা বলে না। এমনকি ড্যানি হাতে করে যে কেকটা নিয়ে এসেছে জিমিকে দেখার জন্য, সেই কেকটা নেওয়ার জন্য বলে এরকম ধমক দেয়, দে কেক দে, তারপর গরম করতে নিয়ে যায়। তো যাই হোক, এরপর ড্যানি জিমিকে বলে, দেখো আমি কিন্তু ভাই পুলিশকে বলেছিলাম তোমার কিন্তু কোনো দোষ নেই, কিন্তু তুমি তো আমার ট্রাকটাই নিজের নামে করে নিয়েছো, এর জন্য পুলিশ ভেবেছে ওই ট্রাকটা তোমার, আর ওই ট্রাকের ভেতরে চুরির জিনিস পেয়েছে, এজন্য পুলিশ তোমাকে ধরেছে। কিন্তু সব দোষ হচ্ছে এমি নামের ওই মহিলাটির, কারণ ওই কল করে আমাদেরকে ধরিয়ে দিয়েছে। আর তখন জিমি বলে, শালা কোর্টে যত খরচ আসবে সব কি তুই বহন করবি না এমি বহন করবে? কে বহন করবে বল? তো ড্যানি তখন বলে, দেখো আমার কাছে একটা বেটার আইডিয়া আছে, এই জমিদারনির বাসায় মানে এমির বাসায় যা কিছু আছে আমরা সবকিছু চুরি করবো, আর আমি অলরেডি ওর হাজবেন্ডের সাথে বেশ বন্ধুত্বও করে ফেলেছি। তো জিমি এই কথাটা শোনার পরই ড্যানির কানে নিচে একটা থাপ্পড় দেয় এবং বলে, হারামজাদা এতদিন যা করেছিস সেটা কি যথেষ্ট নয়? কোন পর্যন্ত চলে এসেছে দেখেছিস? তুই চুপচাপ চার্জের কাজ শেষ কর এবং ওই চার্জের কাজ শেষ করে যত টাকা পাবি সব আমাকে দিবি, আর তারপরে যতদিন আমি এই পুলিশের ঝামেলা থেকে মুক্তি না পাচ্ছি, যতদিন আমাকে কোর্টে দৌড়াতে হবে, ততদিন পর্যন্ত আমি তোর কাছ থেকে টাকা নিতেই থাকবো। তো যাই হোক, এর পরের দিন সকালে আমরা দেখি জিমির যে দুইটা পার্টনার রয়েছে, মদন আর কদন, ওরা দুজন এসেছে ড্যানির কাছে ওকে সাহায্য করতে। তো ড্যানি ওদেরকে থ্যাংক ইউ বলে যে সাহায্য করতে এসেছে, ভালো কথা। এবং কথায় কথায় ড্যানি চালাকি করে কি জিমির বিরুদ্ধে ভরকানোর চেষ্টা করে। তো এখানে কদন বলে, মানে চশমা পরাটা, তুমি কালকে যে বাড়িতে ডাকাতি করার প্ল্যান করেছিলে না, সেটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, বাট সিকিউরিটি সিস্টেমের কি হবে? তখন ড্যানি বলে, আরে না, অবশ্য সিকিউরিটি সিস্টেম অত কাজ করে না, আমি ওদের বাসায় একবার ঢুকেছিলাম, আমি ওখানে পেশাব করে চলে এসেছি, আমাকে তো কেউ ধরতেই পারেনি। আর এরপর ড্যানি করে কি আবারও জর্জের সাথে দেখা করতে ওদের বাসায় যায়, আর বাসায় গিয়ে বলে, আমি কি তোমার টয়লেটটা একবার ব্যবহার করতে পারি? তো এরপর ড্যানি ওর বাসার টয়লেটের ভেতরে যায়, আর টয়লেটের ভেতর থেকে ফিরে এসে জর্জকে বলে, তোমার বাথরুমের একটা পাইপ লিক রয়েছে, তুমি যদি এটা এখনই ঠিক না করো পুরো বাথরুমের দেয়াল কিন্তু নষ্ট হয়ে যাবে। আর তোমাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই লিকটা হারামজাদা ড্যানি করেছে। তো জর্জ তখন বলে, আসলে এইসব তো আমার স্ত্রী দেখাশোনা করে, এর জন্য আমাকে স্ত্রীকে কল করতে হবে, কারণ সকল মেকানিকের ফোন নাম্বার ওর কাছে রয়েছে। বাট তখন ড্যানি জর্জকে বলে, এইসব ছোটখাটো কাজের জন্য সবসময় স্ত্রীকে বিরক্ত করবে না, তারা আমার ফোনে কোন একটা মেকানিকের নাম্বার আছে, আমি কল করে দিচ্ছি। আর এরপর ড্যানি করে কি মেকানিকের নাম্বার খোঁজার অভিনয় করতে থাকে। আর এখানে ড্যানির প্ল্যান মূলত এইটা, ওই মদন আর কদনকে প্লাম্বার বানিয়ে এই বাসায় নিয়ে আসবে, তারপর ডাকাতি করবে। তো এরপর জর্জ করে কি ড্যানির সাথে অনেক সুখ দুঃখের কথা বলে, ওর মনের দুঃখের কথা বলে, কিন্তু এইসব কথা শুনে ড্যানি বুঝতে পারে জর্জ মানে এমির হাজবেন্ড খুবই ভালো মনের একটা মানুষ। ড্যানির কাছে মনে হয় তার বাড়ি চুরি করা ঠিক হবে না, ওর কষ্ট দেওয়া ঠিক হবে না। তো এই জন্য ড্যানি করে কি আবার বাথরুমে যায় এবং ফোন করে ওদেরকে বলে যে, দেখ এই বাড়িতে চুরি করার মতো কিছুই নেই, তোদের আসার দরকার নেই, প্ল্যান ক্যান্সেল। কিন্তু কদন তখন বলে, আরে ভাই টিভি তো আছে একটা, না হলে একটা বদনা তো আছে, ওইটাই চুরি করবো। বাট ড্যানি বলে, চুরি করবো না তো করবো না। কিন্তু মদন কদনও তো এত সহজে মেনে নেওয়ার মানুষ না। ওরা দুজন করে কি ড্যানি চলে যাওয়ার পরে বিকেল আবার জর্জের বাড়ি পৌঁছায় এবং জর্জের দরজার সামনে গিয়ে
গিয়ে বলে আমরা এই বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমরা দেখতে পারলাম যে আপনার বাথরুমের পাইপ লিক করেছে, এভাবে চলতে থাকলে তো আপনার বাথরুমের দেয়াল নষ্ট হয়ে যাবে। তো জর্জ বোকা হলো তত বোকা নয়। জর্জ বলে বাহ তোমরা তো ভালোই, তোমরা রাস্তা দিয়ে যাচ্ছিলে, তোমরা কিভাবে বুঝলে যে আমার বাথরুমের পাইপে লিক রয়েছে? তবে সমস্যা নেই, লিক যেহেতু রয়েছে আমি নিজে ঠিক করে ফেলবো, তোমরা এখন আসতে পারো। তো এরপর জর্জ করে কি ইউটিউব দেখে নিজে ওই পাইপটা ঠিক করতে শুরু করে। আর এরপর আমরা দেখতে পাই রাতের বেলা এমি করে কি পলের সাথে চ্যাট করে, আর তখন পল করে কি এমির কাছে ওর হট পিকচার চায়। তো এমি করে পাশার একটা ছবি তুলে পাঠিয়ে দেয়। আর তাদের দুজনের এমন ভাবে ঘনিষ্ঠ হচ্ছে দেখে মনে হচ্ছে তারা হয়তো একে অপরকে সত্যিকারে ভালোবাসতে শুরু করেছে। আর সেই রাতে পল করে কি এমির সাথে দেখা করতে ওর বাসায় আসে, মানে এমির হাজবেন্ড ঘুমিয়েছে আর এত বড় বাসা, কোনাকানিতে কিছু দেখবেও না বুঝবেও না কেউ। আর তারপর ওদের মধ্যে এমন একটা জিনিস ঘটে যায় যেটা হওয়া উচিত ছিল না। তার মানে গত পর্বে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়নি, রাশিয়া ইউক্রেনের যুদ্ধেই ফার্স্ট হলো। আর তখন পল এমিকে বলে আমি আমার নিজের বাসায় চুরি করে থাকছি, আমার ভাই অনেক খারাপ, আর এর জন্য আমি একটা নিজের বাসা বানাতে চাই। তো পল তখন এমিকে বলে আমি চাইলে ইচ্ছা করলে তোমার মতো কোটিপতি হতে পারি, বাট এমির কাছে ব্যাপারটা অনেক মাইন্ডে লাগে। ও বলে আমি যেসব করেছি তোমার কাছে কি মনে হয় এত সহজে হয়েছে? কোনো কিছু চিন্তা করলে হয়ে যায়, এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু কথায় কথায় পল করে কি এমিকে ছোট করে কথা বলে, মানে কামিনা বা মনে করো খাঁটি বাংলায় আপনি খান কি, এই ধরনের একটা গালি দিয়ে দেয়। তো এতে এমি রাগ হয়ে যায় এবং বলে 1 সেকেন্ডের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাও। তো এরপর পল চলে যাওয়ার পরে এমি অনেকক্ষণ কান্নাকাটি করে যে আমি এটা কি করলাম, আমি আবেগের বসে এটা কি করলাম। কিন্তু তখনই এমির কাছে ওর খালাতো বোনের কল আসে, নাওমির কল আসে আর কি। কিন্তু তখন এমি বলে আমি একটু ব্যস্ত আছি, তুমি আমাকে পরে কল করো। বাট এই ব্যাপারে নাওমি খুব মাইন্ড করে। আর তারপর নাওমি করে কি ওই লোকটির বাসায় যায় যে লোকের বাসার সামনের বাগান এমি নষ্ট করেছিল গাড়ি দিয়ে। আর এরপর ওই লোকটি নাওমিকে কিছু ময়লা আবর্জনা দেখায় আর বলে ওই গাড়ির মালিকগুলো এগুলো বাইরে ফেলে গিয়েছিল। তো এগুলো দেখে নাওমি তো পুরো শিওর হয়ে যায় যে কাজগুলো তো এমিরই। তো এখানে নাওমি বলে এটা আসলে আমার একজন প্রতিবেশী মহিলা করেছে, বাট আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি সকল প্রমাণ ম্যানেজ করে ফেলবো। আর এরপর আমরা দেখি এমি করে কি ঘরের অ্যালার্ম অন করে ঘর থেকে বেরিয়ে যায়, আর ওই অ্যালার্মটা 30 সেকেন্ড পরে অ্যাক্টিভেট হবে। কিন্তু ওর শাশুড়ি করে কি অ্যালার্মটা অ্যাক্টিভেট করার আগে সে অ্যালার্মটা ডিঅ্যাক্টিভেট করে দেয়। আর সেটা ডিঅ্যাক্টিভেট এজন্যই করেছে সে তার স্বামীর বানানো যে চেয়ারটা রয়েছে সেটা এমির ঘর থেকে নিজের ঘরে নিয়ে রাখবে। কিন্তু তখনই মদন আর কদন এখানে চুরি করতে আসে এবং তারা এই বাসায় দামি দামি জিনিস খুঁজতে থাকে। কিন্তু এই বাসায় তো সবসময় তোমার ওই আর্টের জিনিসগুলো থাকে, আই মিন স্থপতিবাদ মনে করো শোপিসের টাইপের জিনিস থাকে। তো ওদের নজর পড়ে জর্জের বানানো একটা মনে করো আর্টের উপর বা স্থপতির উপর, আর ওরা মনে করে এটা অনেক দামি হবে, তো এই জন্য ওরা উঠিয়ে নেয়। আর তারপর ওই বাসার বাকি রুমগুলো চেক করতে থাকে। কিন্তু ইতিমধ্যে জর্জের মা সেখানে চলে আসে এবং ওদের উপর গুলি চালানো শুরু করে। তো ওরা দুজন তো ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু জর্জের মা সিঁড়ি থেকে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। আর তারপর আমরা দেখতে পাই সেখানে পুলিশ আসে, আর এখানে একটা এপিসোড শেষ হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই জর্জের মা অ্যাকচুয়ালি মারা যায়নি, সে বেঁচে রয়েছে। তো এরপর হসপিটালে জর্জ ওর মার কাছে জিজ্ঞাসা করে বাসায় কি ধরনের চোর এসেছিল, ওরা দেখতে কেমন ছিল। কিন্তু জর্জের মার মনেও তো একটু আবার ভয় রয়েছে, কারণ সেই তো অ্যালার্মটা বন্ধ করে দিয়েছে। জর্জের মা ডাইরেক্ট এখানে ভালো সেজে বলে আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না, ওটা একটা খারাপ স্বপ্ন ছিল যেটা শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক আজকে আবার সেই দিন এসেছে যে দিনে ড্যানিয়েল চার্জে যে কাজ করেছে সেটার বেতন পাবে। কিন্তু আমরা দেখতে পাই ওই সময় মদন আর কদন জিমিকে সেখানে নিয়ে আসে এবং জিমি করে কি ওই চার্জে থেকে যত টাকা পেয়েছে, যে চেকটা পেয়েছে সেটা নিজের কাছে রেখে দেয়, যেটা ড্যানির একদমই পছন্দ হয় না, কারণ ও 1-1.5 মাস কাজ করেছে। কিন্তু তারপরে বাইরে বের হওয়ার পরে জিমি করে কি ড্যানিকে কিছু টাকা দেয় এবং ওকে বলে নে এটা তোর অংশ, কারণ তুই অনেক পরিশ্রম করেছিস। বাট এই ব্যাপারে মদন আর কদনকে বুঝতে দিস না। তো এখানে আমরা বুঝতে পারি হাজার হোক খালাতো ভাইয়ের প্রতি খালাতো ভাইয়ের অনেকটা আছে। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর তারপর ড্যানি এবং ওর ভাইয়ের ভেতরে যে দূরত্বটা ছিল পলের সাথে, সেই মনোমালিন্য কেটে যায় এবং ওরা আবার আগের মতোই থাকতে শুরু করে, আগের মতো ভালোবাসা তৈরি হয়। আর তখন পল বলে ভাই তোর কনস্ট্রাকশন কোম্পানিতে আমার জন্য কি কোনো কাজ আছে, আমার এখন রেগুলার ইনকাম দরকার ভাই। তো ড্যানি তখন বলে তুই জানিস না কোম্পানি এখন জিমির নামে, তবে তুই যদি কাজ করতে চাস আগে জিমির রাগটা ঠান্ডা কর, কারণ জিমির সাথে অনেক মানুষের পরিচয় রয়েছে, ওর অনেক লবিং রয়েছে। আর আমিও নিজেকে আগে অনেক বালছাল মনে করতাম, কিন্তু আমি লাইফে যেটা শিক্ষা পেয়েছি যে আমি কিছুই না, জীবনের সময় আসল ক্ষমতা তার দেখিয়ে দিয়েছে। তো এরপর পল ওর ভাইয়ের কাছে ক্ষমা চায় এবং বলে ভাই আমিও একটা মেয়ের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, সেই জন্য তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোর নাম অনেক দুর্নাম করে ফেলেছি। তো ড্যানি তখন পলকে বলে দেখ দুই ভাইয়ের মধ্যে কোনো মেয়ে আসা ঠিক না, মেয়ে আসলে আমাদের দুই ভাইয়ের দূরত্ব হয়ে যাবে। তো এরপরের সিনে আমরা দেখতে পাই নাওমি এমির বাসায় এসেছে ওর শাশুড়িকে দেখতে এবং বলে আমি জানি সেদিন রোডের মধ্যে সাদা যে গাড়িটা ছিল দৌড়াদৌড়ির, সেই সাদা গাড়িটা তোমার ছিল, এমনকি তোমার বাড়িতে সেদিন যে দুটো চোর এসেছিল তারা ওই জিমির কোম্পানির লোক, কারণ ওদের টি শার্টে জিমির কোম্পানির লোগো আগা ছিল, ওরা কনস্ট্রাকশনে কাজ করে। আর জিমি হচ্ছে সেই লোকের কাজিন যার সাথে তোমার রাস্তায় ঝামেলা হয়েছিল, মানে এখানে ড্যানিকে না চিনলেও জিমিকে সবাই চেনে আর কি। আর তারপর নাম এটাও বলে যে আমি এটাও জানি ওই ছেলেটার ভাইয়ের সাথেই তোমার রিলেশন চলছে। তো এটা শুনে এই মেয়ে হেসে দেয় এবং বলে ভালোই মজা করছো না। আমি তখন বলে মজা করছি, আমি সকল প্রমাণাদি ম্যানেজ করে আমি জর্ডানকে গিয়ে দেখাবো এবং জর্ডানকে আমি তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবো। আর অন্যদিকে আমরা ড্যানিকে দেখি যে তার ভাই পলকে নিয়ে জিমের কাছে যায়। তো পল সেখানে জিমির কাছে ক্ষমা চায় আর পল তখন করে কি জিমির বিসিতে ঘুষি মেরে বলে যা তোকে মাফ করে দিলাম। সিরিয়াসলি জিমি একটা অসাধারণ ক্যারেক্টার। তো যাই হোক এরপর জিমি বাইরে পলকে পাঠিয়ে দেয় আর ড্যানিকে বলে দেখ আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেছি। আর তারপর জিমি করে কি ড্যানিকে প্রেসার কুকার দেখায় এবং বলে এটার ব্যবসা শুরু করেছি, বাট প্রেসার কুকারের ভেতরে বিদেশি টাকা নিয়ে আসে আমি, তবে এই কথাটা তুই বাইরের কাউকে বলবি না। মানে জিমির ভেতরে সবসময় অকাম কোকাম থাকবি। আর তারপর বাইরে গিয়ে জিমি বলে দেখ একবার আমার
উপর থেকে এই কেসটা সরে যাক, পুলিশের ঝামেলা একবার আমার উপর থেকে চলে গেলে আমি পুরোপুরি আমার কনস্ট্রাকশন ব্যবসায় মনোযোগ দিব আর এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আরো ভালো মতো বানাবো। আবার আমরা দেখতে পাই ইতিমধ্যে পোলো ওদের সাথে বেশ ভালো মতো মিশে গিয়েছে। আর তখনই ডেনির ফোনে এমির মেসেজ আসে এবং এমি মেসেজ করে বলে যে আমি ঝগড়াটি এখনই শেষ করতে যাচ্ছি, আমি আর ঝগড়া বাড়াতে চাচ্ছি না। তো এরপর পল করে কি এমির সাথে দেখা করতে বেরিয়ে পড়ে আর এমি ওকে বলে তোমার কোম্পানির মানুষদের কি একটু আক্কেল জ্ঞান নেই? ওই চোররা তোমাদের কনস্ট্রাকশন কোম্পানির টি শার্ট পরে চুরি করতে গিয়েছিল আর আমরা যে লোকটির বাগান নষ্ট করেছিলাম সেই লোকটির সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা। তবে যাই হোক না ভাই, আমি এই ঝামেলা থেকে বেরোতে চাই। তুমি পুলিশের কাছে গিয়ে ধরা দেবে এবং বলবে ওই দিনের ওই লাল গাড়িটা তোমার ছিল, বাট সাদা গাড়িটা কে ছিল তুমি জানো না, আর এর বিনিময়ে আমি তোমাকে টাকা দেবো, কেসটা ওখানে শেষ করবে। তো ড্যানি তখন বলে আমার $1,00,000 লাগবে, মানে প্রায় 1,20,00,000 টাকা এরকম। কিন্তু এমি বলে 20,000 ডান, মানে $20,000, তা মোটামুটি 25-30 লাখ টাকা। কিন্তু তখনই পেছন থেকে এসে আরেকজন লোক ওদের সামনে হর্ন বাজাতে শুরু করে। বাট তোমরা তো জানো এই হর্ন বাজানো নিয়ে কত কিছু, পুরো সিরিজটাই হর্ন বাজানো নিয়ে শুরু। তোরা দুজনে মিলে তখন ওই লোকটাকে মনে করো গালাগালি পারতে শুরু করে। তো যাই হোক, এরপর এমি যখন বাসায় আসতে থাকে তখন ওর কাছে আবার নামির কল আসে আর নামি বলে আসলে আমার কাছে তোমার শাশুড়ি কল দিয়েছিল, তোমার শাশুড়ি আমাদের সেই দিনের সব কথা শুনে ফেলেছে। উনি আমাকে বলেছে ওই দিন নাকি ওনার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য তুমি ওনাকে নিয়ে দ্রুত হসপিটালে যাচ্ছিলে, এই কারণে লোকটার বাগান নষ্ট হয়েছে। তো আমি তোমাকে ভুল বোঝার জন্য অনেক দুঃখিত। তো এই কথা শুনে এমি তো খুশি হয়ে যায় যে শাশুড়ি বাঁচিয়ে নিয়েছে। আর আমরা বুঝতে পারি যে এমির শাশুড়ি অনেক ভালো একটা মানুষ, সে চায় না তার বৌমা কোনো সমস্যায় পড়ুক বা তার সংসারে কোনো অশান্তি হোক। আর এদিকে আমরা দেখি ড্যানি তো বেশ উত্তেজিত এবং ড্যানি করে কি পাশের রুমে গিয়ে ওর ভাইয়ের কাছে গিয়ে ওর ভাইয়ের মোবাইলের ফোনের গ্যালারি চেক করে এবং ওখানে একটা মেয়ের পাসার ছবি পায়, মানে এমি যে ছবিটা পাঠিয়েছে। বাট এটা তো আর ড্যানি যায় না। তবে তারপর ড্যানি করে কি সেই পাসার ছবিটা নিজের ফোনে ট্রান্সফার করে নেয় আর তারপর মনে করে মাস্টার বেট করে সিরিয়াসলি। তবে এখানে লক্ষ্য ড্যানি কিন্তু জানে না যে ওটা এমিরই ছবি ছিল। আর তখন ওর ফোনে এমির কল আসে আর এমি ওকে বলে তোমার সাহায্যের আমার আর প্রয়োজন নেই, $25,000 যে দিতে চেয়েছিলাম ডিল ক্যান্সেল, কারণ যার সাথে ঝামেলা হয়েছিল তার সাথে আমি পুরো ঘটনা ক্লিয়ার করে নিয়েছি। এখন আমার ওই প্রতিবেশী তোমাকে খুঁজছে, তোমাকে পুলিশে ধরে নেবে, প্রয়োজন আমি ধরিয়ে দেবো। তো পরের দিনে আমরা দেখতে পাই পুলিশে আবারও জিমিকে ধরে নিয়ে যায়। তো এটা কেন হতে পারে, মানে বুঝতেই পারছো গাড়িটা তো জিমির নামে আর পুলিশে হয়তো এমি কল দিয়ে হয়তো ধরিয়ে দিয়েছে। তো এরপর ড্যানি করে কি জেলখানাতে জিমির সাথে দেখা করতে যায় আর জিমি তখন বলে খালা তোর গাড়ির কারণে আমি আবারও ধরা খেয়ে গিয়েছি, ওটা আমার নামে ছিল, আমার তো মনে হচ্ছে না এবার আমি 5 বছর আগে জেল থেকে বেরোতে পারবো। ড্যানি তখন বলে হাই হাই, এটা তো আমি কখনো মাথায় আনিনি, একবারও চিন্তা করিনি, আমার তো মনে হয় সব কাজ ওই মহিলার, ওই ফাজিল মহিলার। তো জিমি তখন বলে তুই ড্যানি পুলিশকে গিয়ে বল, পুরো ঘটনা খুলে বল যে গাড়ি তুই চালাচ্ছিলি, দোষ আমার না। কিন্তু ড্যানি তখন বলে দেখ ভাই তুমি আমার ভাই, তোমার জেলখানায় যা প্রয়োজন হবে আমি সব এনে দেবো, কিন্তু ভাই আমি এই দোষ নিজের ঘাড়ে নিতে পারবো না। তো এভাবে অনেক মাস কেটে যায় আর এরপর আমরা দেখতে পাই জর্জ আর তার মেয়ে ছুটি কাটানোর জন্য একটা জায়গায় গিয়েছে। এর মানে হচ্ছে এমির যে আর্ট গ্যালারিটা যেটা বিক্রির কথা ছিল $1 কোটি জর্ডানের কাছে, সেই ডিলটা হয়ে গিয়েছে। আর তখন জর্জ এমিকে বলে আমি জর্ডানকে ওই চেয়ারটা বিক্রি করে দিয়েছি, এই জন্য জর্ডান এই ডিলে রাজি হয়েছে। আর ওই চেয়ারের কাহিনীটা তো জানোই, ওর বাবার হাতের চেয়ার। তো এরপর জর্জ আরো বলে তবে তারপর আমার কোনো আফসোস নেই। আর এদিকে আমরা দেখি ড্যানিও তার নতুন বাড়ি বানিয়ে ফেলে, মানে মাঝখানে 8 মাস চলে গিয়েছে। আর জিমির যত ব্যবসা ছিল সব তো এখন ড্যানির নামে। আর এছাড়াও জিমির কনস্ট্রাকশনের ব্যবসার যত ব্যাংকিং অ্যাকাউন্ট ছিল সবই তো এখন ড্যানির নামে। তো এই সব টাকা দিয়ে জিমি অনেক ভালো একটা বাড়ি করে, বাড়ির আসবাবপত্র কিনে ভিডিও কলে মাকে দেখায়, বাবাকে দেখায়। আর তারপর ওখান থেকে বাইরে আসার সময় সে পলকে জিজ্ঞাসা করে এই ম্যাগাজিন গুলোকে তুই আনতি, এই ম্যাগাজিনের সকল বিল আমার কাছে পাঠানো হচ্ছে। পর বলে না আমি তো কিছু আনিনি। আর ওই মুহূর্তে আমরা দেখি ঝোপের মধ্যে কেউ লুকিয়ে ওদেরকে দেখছে, আর এটা কে হতে পারে আমি পরে বলবো। আর তারপর দেখি আমরা রাতের বেলায় ড্যানির সাথে অ্যাডউইন দেখা করতে আসে। অ্যাডউইন মানে হচ্ছে ড্যানির এক্স গার্লফ্রেন্ডের হাজবেন্ড, যে আর কি চার্জে গান করে। তো টাকার চিন্তায় পুরো অস্থির হয়ে রয়েছে যে ড্যানি এত তাড়াতাড়ি বড়লোক হলো কিভাবে। তো অ্যাডউইন তখন ড্যানিকে বলে ভাই তোমার ব্যবসা কি আমাকে শেখাবে, তুমি এত দ্রুত কোটিপতি হয়ে গেলে, নতুন বাড়ি দিলে, তোমার ভাইও নতুন বাড়ি দিচ্ছে। ড্যানি তখন বলে তুমি এটা কি বলছো, এগুলো আমি কষ্ট করে করেছি, তুমি যেমনটা চিন্তা করছো এমনটা নয়, রাতারাতি কোনো কিছু হয় না। বাট তুমি যদি কনস্ট্রাকশনে কাজ জানো তাহলে আমাদের গ্রুপে যোগ দিতে পারো, সমস্যা নেই। আর এরপর আমরা ড্যানিকে দেখি যে জর্জের সাথে দেখা করে, আর অনেকদিন পরে জর্জের সাথে দেখা হয়েছে। তো ড্যানির সাথে জর্জ কথা বলেই বুঝতে পারে যে ড্যানি বর্তমানে ডিপ্রেশনে রয়েছে। তো এরপর জর্জ ড্যানিকে বলে তুমি আমার ওয়াইফ এমির সাথে দেখা করতে পারো, কারণ ও বেশ কিছুদিন আগে ডিপ্রেশনে ছিল আর এখনো ঠিকঠাক রয়েছে। তো তুমি ওর কাছ থেকে টিপস নিতে পারো যে কিভাবে ডিপ্রেশন থেকে বেরোনো যায়। আর তাছাড়া আজকে আমার বাড়িতে পার্টি রয়েছে সন্ধ্যায়, তুমি যদি আসো আমি খুব খুশি হব, দয়া করে প্লিজ বন্ধু হিসেবে মিস করো না। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমরা দেখি ড্যানি এমির বাসায় পার্টিতে গিয়েছে আর তারপর জর্জ ড্যানির সাথে এমিকে দেখা করায়। তো জর্জের তো আইডিয়াও নেই যে এমি আর ড্যানির কত ঝামেলা বা আগে থেকে চেনে। তো এমি তখন জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো, কি নিতে এসেছো, কি চুরি করতে এসেছো। ড্যানি তখন এগুলো কিছু বলে না, নর্মালি হালচাল জিজ্ঞাসা করে, কিন্তু এমি ড্যানিকে সেখান থেকে চলে যেতে বলে। আর তারপর খাওয়ার সময় ড্যানি এমির পিঠের মধ্যে ওই ট্যাটুটা দেখে ফেলে, পাছার উপর ওই ট্যাটুটা দেখে ফেলে। আর তারপর ড্যানি করে ওর মোবাইল, ওর ভাইয়ের মোবাইল থেকে যে পাছার ছবিটা নিয়েছে সেটার সাথে মেলায় এবং ওটা পুরোপুরি মিলে যায়। আর বুঝতে পারে ড্যানির ভাইয়ের প্রেমিকা এই এমি। আর তখনই ড্যানি করে কি এমির যে ইনস্টাগ্রামে নকল নাম রয়েছে সেই নকল নামে ডাক দেয় আর এমি তখনই পিছনে ঘুরে তাকায়। আর ড্যানি তখন কনফার্ম হয়ে যায় এবং রেগে সেখান থেকে চলে যায় এবং ড্যানি রেগে গিয়ে তার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। বাট তখনই এমি রেগে সেখানে চলে আসে এবং বলে তুমি কি আমাকে এখানে ব্ল্যাকমেল করতে এসেছিলে, আমিও কিন্তু পুলিশকে বলে দেবো যে তুমি তোমার খালাতো ভাই জিমিকে জেলে ঢুকিয়েছো, তুমি পুলিশকে কল দিয়ে বলেছো যে জিমির নামে ওই গাড়ি রয়েছে, তো তুমি যদি আমার ক্ষতি করতে চাও আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। বাট ড্যানি এর কোনো উত্তর দেয় না, একটা কথা
কথায় বলে তুমি আমার পরিবারের কাছ থেকে দূরে থেকো। আর এরপর রাতের বেলা আমরা দেখতে পাই এমি জর্জকে রিকোয়েস্ট করে আমরা কি এই বাড়িটা বিক্রি করে দিতে পারি, এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা অন্য কোথাও বাড়ি করি। এই শহরের উপর না আমার মনটা উঠে গিয়েছে, বুঝতেই পারছো কিসের জন্য। আর ওদিকে ড্যানি যখন বাসায় পৌঁছায় ও দেখতে পায় যে ওর ভাই ওদের ব্যবসার যে হিসেব নিকেশ এগুলো মিলাচ্ছিল। আর তখন বল বলে ভাই হিসাব তো মিলছে না, একটু গড়বড় হয়েছে। তো ড্যানি তো এইটা নিয়ে রাগে না, ড্যানি উল্টো এই কথা বলে তুই আমার কাছে এই কথা লুকিয়েছিস, তোর কেলি নামে যে গার্লফ্রেন্ড ছিল সেটা আসলে এমি আমার শত্রু, তুই জানোস গত 1 বছর ধরে আমাকে বিরক্ত করেছে, ওর নিয়ে যত সমস্যা। তো পোল তখন বলে ভাই আমি তো জানতামই না যে এই মেয়েটার সাথে তোমার সমস্যা, আর ওই মেয়েটা তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ব্যবহার করেছে, আমি কিছুই জানতাম না। কিন্তু তারপর ড্যানি ওর ভাইকে এতগুলো কথা বলে যে পোলের মাথায় উল্টে যায়, অ্যাকাউন্টে আর মনোযোগ দিতে পারে না। আর পরের দিন আমরা দেখি এমি যখন বাইরে ছিল তখন ওর ফোনে একটা ভিডিও আসে যেখানে আমরা দেখি পল জর্জের কাছে গিয়েছে, এমির হাজবেন্ডের কাছে, এবং এমির হাজবেন্ডকে গিয়ে বলছে তোমার স্ত্রীর সাথে আমি সেক্স করেছি, তার সাথে আমার প্রেম ছিল, আর এর ভিডিও প্রমাণও আমার কাছে রয়েছে। তো এটা দেখে তো এমির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আর পরের সিনে আমরা দেখতে পাই ড্যানির মা বাবা কোরিয়া থেকে আমেরিকা চলে এসেছে, মানে এই সিনেমার পটটা হচ্ছে আমেরিকা আর কি। তো যাই হোক এর কারণটা হচ্ছে ড্যানি নতুন একটা বাড়ি করেছে, তাহলে মা বাবা এখানে থাকবে। আর ওইদিকে এমি যখন বাসায় যায় তখন গিয়ে দেখতে পায় যে ওর হাজবেন্ড বাচ্চাকে নিয়ে অলরেডি এখান থেকে চলে গিয়েছে। আর তারপর ওর হাজবেন্ডকে কল করে, বাট ওর হাজবেন্ড কল তো ধরে না, কলটা কেটে দেয়, মানে পোলের ওই ভিডিওর কারণে এমির সংসার ভেঙে গিয়েছে। আর এদিকে ড্যানি যখন ওর মা বাবার ভাইকে নিয়ে নতুন বাসায় যায় তখন কাছে গিয়ে দেখতে পায় ওদের নতুন বাড়ি আগুনে পুরো শেষ হয়ে গিয়েছে, মানে কেউ পুড়িয়ে দিয়েছে। আর আমরা বুঝতে পারি এটা এমি ছাড়া আর কার কাজ হবে, এমির সংসার ড্যানি ভাঙছে, এজন্য ড্যানির সংসার এমি ভেঙে দিল। আর এর পরের দিন আমরা দেখতে পাই এমি করে ওর শাশুড়ির সাথে গিয়ে দেখা করে, আর ওর শাশুড়িকে বলে দেখো জর্জ অনেক ভালো একটা ছেলে, তুমি যেহেতু আমার ছেলের বউ আমি এমন কিছু করতে পারি না যাতে তোমাদের সংসার নষ্ট হয়, তুমি যদিও ভুল করেছো তারপরেও আমি আমার ছেলেকে মানাবো, কিন্তু তোমাকে বলতে হবে ওই ছেলের সাথে তোমার কখনো কোনো খারাপ সম্পর্ক ছিল না, ওই ছেলেটা মিথ্যা বলেছে, আমি তোমাকে বাকি সাহায্য করবো, আমার ছেলেটা অনেক ভোলা টাইপের, সে তোমাকে ছাড়া একদমই ভেঙে পড়বে, বাট তুমি যেটা করেছো একদমই ঠিক করেনি, কিন্তু তারপর আমি তোমাকে হেল্প করবো। তো এরপর এমির শাশুড়ি করে কি এমিকে নিয়ে নিজের বাড়িতে যায়, আর তারপর এমি ওর মেয়েকে দেখে অনেক খুশি হয়। আর তারপর এমির শাশুড়ি করে কি এমির মেয়েকে নিয়ে অন্য রুমে চলে যায়, মানে স্বামী স্ত্রীকে একটু একলা কথা বলার সুযোগ দিল আর কি। আর তারপর আমরা দেখি এমি জর্জকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। তো এমি জর্জকে বলে আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি, আমি আসলে ওর সাথে 1 রাত কাটিয়েছি, ওর সাথে শুয়েছিলাম। আর এরপর শুরু থেকে এ পর্যন্ত কিভাবে কি হয়েছে সবটা খুলে বলে। আর জর্জ তখন বলে তাহলে আমি ওই পাগল ড্যানির সাথে বন্ধুত্ব করেছিলাম, আর তোমার এই রাস্তার পাগলামির কারণে আমার মাকেও হসপিটালে থাকতে হয়েছে, তুমি যদি প্রথমে আমাকে এটা বলতে তাহলে এগুলো কিছুই হতো না। এমি তখন বলে তুমি অনেক ভালো একটা মানুষ, এজন্য আমি এটার সাথে তোমাকে জড়াতে চাইনি। বাট এই সবকিছু শোনার পরে জর্জ এমিকে বলে আমি তোমার কাছ থেকে জাস্ট ডিভোর্স চাই, আর কিছুই না, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো সারা জীবন। তো এরপর এমি বলে তুমি আমার কাছ থেকে সবকিছু নিয়ে নাও, শুধুমাত্র আমার মুনিকে আমার কাছ থেকে নিও না, মানে মেয়ের কথা বলছে। বাট তারপরে জর্জ কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে অফিসার ড্যানিকে বলে তুমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এটার ক্ষতিপূরণ পেতেও পারো আবার নাও পেতে পারো, কারণ যখন আগুন লেগেছিল তখন বাসায় কেউ ছিল না, তো এর মানে এই বাড়িটিকে জেনে শুনে কেউ আগুনে পোড়াতে পারে। তো এই কথা শোনার পরে পল করে কি নিজেকে মারতে থাকে এবং বলে এই সবকিছু আমার জন্য হয়েছে। আর ড্যানি তখন বলে কি হয়েছে, কি করেছিস তুই, সবকিছু খুলে বল। তো পল তখন ড্যানিকে বলে আমি কালকে অনেক রেগে গিয়েছিলাম, তারপর এমির বাসায় গিয়ে এমির হাজবেন্ডকে সবকিছু বলে দিয়েছি যে এমির সাথে আমি রাত্রে শুয়েছিলাম, তো এটার জন্য ওদের সংসার ভেঙে গিয়েছে, ওই হয়তো এগুলো করেছে। তো এটা শুনে ড্যানি রেগে যায় এবং বলে সবই ঠিক আছে কিন্তু আমাদের বাড়ির অ্যাড্রেস জানলো কিভাবে। তো পল তখন বলে আমি ওকে আমাদের বাসার অ্যাড্রেস দিয়েছিলাম। তো ড্যানি তখন বলে সত্যি এমি যদি এটা করে থাকে ওকে আমি শেষ করে দেবো। আর এরপর ড্যানি তার বাবা মাকে বলে তোমরা চিন্তা করো না, আমি যখন এটার ক্ষতিপূরণের টাকা পাবো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তখনই নতুন আরেকটা বাড়ি তৈরি করে নেবো। আর তখন ড্যানির নজর পড়ে অ্যাডউইনের উপরে, যে এখান দিয়ে যাচ্ছিল, অ্যাডউইন মানে ওর এক্স গার্লফ্রেন্ডের হাজবেন্ড। আর এরপর রাতের বেলায় ড্যানি যায় হচ্ছে অ্যাডউইনের কাছে এবং ওকে গিয়ে মারতে থাকে এবং বলতে থাকে তুই আমার বাসা পুড়িয়েছিস কারণ তুই আমাকে সবসময় হিংসা করতিস। তো অ্যাডউইন তখন বলে ভাই আমি জাস্ট ওখান দিয়ে যাচ্ছিলাম, কৌতূহলবশত জাস্ট দাঁড়িয়েছিলাম কি হচ্ছিল এটা দেখতে, তবে হ্যাঁ আমি তোমাকে একটু হিংসা করি এটা সত্য, কিন্তু আমার এতটা হিংসাও নেই যে তোমার বাড়ি আমি পুড়িয়ে দেবো। তো এরপর ড্যানি করে কি অ্যাডউইনকে চুপ করে যে ভাই ভুল হয়ে গিয়েছে, মাইন্ড করিস না। আর সন্ধ্যায় ড্যানির কাছে একজন পুলিশ অফিসারের কল আসে, আর পুলিশ অফিসার বলে তোমার বাসাতে কেউ জেনে শুনে আগুন লাগায়নি, বরং আমরা তদন্ত করে জানতে পেরেছি যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তোমার বাড়িতে আগুন লেগেছিল। তো এরপর রাতের বেলা যখন ড্যানি ওর অফিসে বসেছিল তখন পল আসে আর ড্যানিকে বলে বাবা মা তো কোরিয়া ফিরে গিয়েছে। তো ড্যানি তখন পলকে বলে পুলিশ অফিসারের কল এসেছিল, তারা বলেছে তদন্ত করে জানা গিয়েছে যে আমাদের বাসায় জেনে শুনে কেউ আগুন লাগিয়েছে, আর বাসার পাশে গ্যাসোলিনের ক্যান এবং একটা মহিলার হাত মোজা পাওয়া গিয়েছে। তো এই কথা শুনে পল তো রেগে যায় এবং বলে আমি তো এমিকে মেরে ফেলবো, বাট ড্যানি আটকায় এবং বলে যেও না, মাথা ঠান্ডা করো, ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দাও, পুলিশ তদন্ত করতে করতে ওকে ধরে ফেলবো, ওর জেল হয়ে যাবে। কিন্তু পল তখন বলে সবকিছু আমার জন্য হয়েছে, মানে ড্যানি কিন্তু এগুলো ইচ্ছে করে করলো যাতে ওর ভাই নিজের উপর দিয়ে দোষ নেই এবং মনে করে সবকিছু আমার জন্য এইসব আবল তাবল হচ্ছে। তো পরের দিন সকালে আমরা দেখি ড্যানি একটা সুপার শপে যায় এবং সেখানে গিয়ে ড্যানি করে কি একটা গ্যাসোলিনের ক্যান কেনে আর একটা গোলাপি রঙের হাত মোজা কেনে। আর এগুলো নিয়ে ড্যানি সোজা যায় হচ্ছে জর্জের বাসায়, আর জর্জের বাসায় গিয়ে কলিং বেল চেপে দেয়, কিন্তু জর্জ বাসার গেট খুলে না কারণ ও ড্যানির সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে এবং এজন্য সে ড্যানির সাথে কোনো বন্ধুত্ব রাখতে চায় না। তবে তারপরেও ড্যানি জর্জকে রিকোয়েস্ট করে তোমার জন্য একটা গাছ নিয়ে এসেছে, অন্তত গাছটা তো দেখবে। তো এরপর জর্জ করে কি তার মেয়েকে বলে তুমি ভেতরে থাকো, আমি ডাক না দেওয়া পর্যন্ত বাইরে আসবে না। আর তার সাথে জর্জ করে কি 911-এ কলও করে। তো এরপর জর্জ
যখন দরজা খোলে তখন ড্যানিকে তাড়ানোর চেষ্টা করে। ড্যানিও তখন বলে ঠিক আছে, তোমার যদি এত সমস্যাই হয় আমি কিছুই করবো না, জাস্ট তোমার টয়লেটটা ইউজ করে চলে যাবো। তো তখন না চাইতেও জর্জ করে কি ড্যানিকে টয়লেটে ঢুকতে দেয়, যদিও এটা উচিত হয়নি। তো এরপর ড্যানি করে কি বাথরুমে ঢুকে বাথরুমের একটা জায়গায় ওই পিঙ্ক কালারের গ্লাভসটা রাখে আর গ্যাসোলিনের কৌটাটা রাখে। আর এরপর ফ্লাশ করে যখন বাইরে বের হয় তখন আমরা দেখতে পাই জর্জ ড্যানির উপর বন্দুক পয়েন্ট করে দাঁড়িয়ে রয়েছে। আর তখন জর্জ ড্যানিকে বলে হাত উঁচু করে উপর উঠে দাঁড়াও এবং নীল ডাউন হও, পুলিশ খুব শীঘ্রই আসছে, আর তুমি আমার মাকেও ছাড়োনি। আর তখন ড্যানি বলে ভাই এইসবের সাথে আমার কোনো লেনাদেনা নেই। আর তারপর ড্যানি করে কি জোরপূর্বক জর্জের কাছ থেকে বন্দুক নেওয়ার চেষ্টা করে। আর তখন এই টানা হেঁচড়ার মধ্যে জর্জ অনেক ব্যথা পায় এবং অজ্ঞান হয়ে বসে পড়ে। আর ওই মুহূর্তে ড্যানিও প্রচুর ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে কি বাসা থেকে বের হয়ে গাড়ি স্টার্ট দেয় এবং সেখান থেকে চলে যেতে লাগে। আর ওই মুহূর্তেই পুলিশের সাইরেনের আওয়াজ শুনতে পায়। বাট পুলিশ আসার আগেই ড্যানি সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় ঠিকই, কিন্তু যখনই গাড়ির পেছনে তাকায় তখনই মুনির আওয়াজ আসে এবং মুনি বলে আমরা কোথায় যাচ্ছি। তো এর মানে ড্যানি না চাইতেও একটা বাচ্চাকে কিডন্যাপ করে ফেলেছে। ড্যানি ফেসে গিয়েছে, মানে ড্যানি এখানে না পারছে মুন্নিকে নিয়ে যেতে, না পারছে নামিয়ে দিতে। তো যাই হোক, এরপর আমরা দেখি জেলখানাতে জিমির কাছে একজন পুলিশ আসে এবং বলে তুমি আজকে থেকে মুক্ত। একজন মহিলা এসেছিল, সে বলেছে ওই গাড়িটা নাকি তুমি নাও, তোমার খালাতো ভাই চালাচ্ছিল, তো এর জন্য আদালত তোমাকে ছেড়ে দিচ্ছে। আর ওদিকে আমরা এমিকে দেখি যে জর্ডানের কাছে গিয়েছে আর ওকে বলছে আমার হাজবেন্ড তোমার কাছে ওই চেয়ারটি বাধ্য হয়ে বিক্রি করেছে, সে আসলে চাচ্ছিল ওটা বিক্রি করতে কারণ তার বাবার স্মৃতি ওটা, তো আমি চাই তুমি ওটা আমাকে এখন ফেরত দাও। বাট তখনই এমির কাছে জর্জের একটা মেসেজ আসে এবং জর্জ লিখেছে যে ড্যানি এখানে এসেছিল। তো এরপর এমি করে কি কল করার জন্য জর্জকে কল করার জন্য বাইরে আসে। আর তখন জর্জ ওকে বলে ড্যানি এসেছিল, আমাকে বেহুশ করে মুনিকে এখান থেকে নিয়ে পালিয়ে গিয়েছে, কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আর ওইদিকে আমরা দেখি ড্যানি মুনিকে নিয়ে বাসায় চলে আসে এবং বাসায় গিয়ে মুনিকে একটা সোফায় বসায়। আর ওই মুহূর্তে পোল জিজ্ঞেস করে তুমি এমির মেয়েকে কেন নিয়ে এসেছো। তখন ড্যানি বলে আমি ভুল করে ওকে কিডন্যাপ করে ফেলেছি, তো আমি এখন এখান থেকে পালাচ্ছি, তুই এমিকে কল দিয়ে বল ওর বাচ্চাও নিয়ে যাক। কিন্তু ওই মুহূর্তে ওদের দরজায় কেউ নক করে আর দরজা খোলার সাথে সাথে জিমি করে কি ড্যানিকে সে একটা ঘুষি মারে এবং বলে শালা তুই আমাকে ধোকা দিয়েছিস, আমার সমস্ত টাকা পয়সা মেরে খেয়েছিস, এখন তুই আমাকে সকল টাকা ফেরত দিবি, এক্ষুনি দিবি। আর তারপর মুনিকে দেখে জিমি বলে এটা আবার কে। আর তখন ওদের সবার ফোনে পুলিশ স্টেশন থেকে একটা ইমার্জেন্সি মেসেজ অ্যালার্ট আসে যেখানে বলা হয় যে 5 বছরের একটা এশিয়ান মেয়ে কিডন্যাপ হয়েছে। আর এরপরে এমি যখন পুলিশ অফিসারের সাথে কথা বলছিল তখন ওর ফোনেও আননোন নাম্বার থেকে একটা কল আসে আর ওই নাম্বারটা এমিকে বলে তোমার মেয়ে এখন আমার কাছে রয়েছে, তুমি যদি তোমার মেয়েকে পেতে চাও তাহলে এখনই আমার কাছে আসো আর সাথে করে অবশ্যই $5 লক্ষ নিয়ে আসবে, মানে প্রায় মোটামুটি 5 কোটি টাকার উপরে। কিন্তু এমি তখন বলে আজকে তো ছুটির দিন, ব্যাংক থেকে আমি টাকা বের করতে পারবো না আজকে, তবে বর্তমানে আমি একজন মিলিয়নারের বাসায় রয়েছি যার নাম হচ্ছে জর্ডান, তুমি হয়তো তার নাম শুনে থাকবে। জিমি তখন বলে হ্যাঁ শুনেছি তার নাম। আর তখন এমি বলে তার বাসায় অনেক দামি দামি শোপিস রয়েছে যেগুলোর মূল্য মিলিয়ন মিলিয়ন ডলার, এগুলো নিয়ে গেলে তুমিও মিলিয়নার হয়ে যাবে, তুমি আমার উপর ভরসা রাখো, যেহেতু তোমার কাছে আমার মেয়ে রয়েছে তোমাকে তো আর মিথ্যা বলবো না, আমি তোমাকে এখানকার অ্যাড্রেস পাঠাচ্ছি আর বাইরে আমার সাদা রঙের একটা মার্সিডিজ গাড়ি রয়েছে, তুমি সেখানে আমার মেয়েকে বসিয়ে দাও আর তারপর এখান থেকে যত পাও লুটে নিয়ে যাও, আমার উপর বিশ্বাস রাখো, এখানে কেউ পুলিশকে কল করবে না। তো জিমি তখন বলে আচ্ছা ঠিক আছে ডিল ডান, আমরা সেখানে আসছি। আর এরপর আমরা দেখি জিমি করেছে কি ড্যানি এবং পলকে বন্দি বানিয়ে ফেলেছে আর ওদের দুজনকে নিয়ে জর্ডানের বাসার উদ্দেশ্যে আসছে। আর এরপর এমি করে কি জর্জকে কল দেয় আর কল করে বলে জলদি তুমি জর্ডানের বাসায় চলে আসো, কারণ কিডন্যাপাররা এই বাসায় এসে মুনিকে আমার গাড়িতে বসিয়ে দিবে, তখন তুমি ওকে নিয়ে চলে যাবে, দয়া করে লাস্টবারের মতো আমার উপর ভরসা রাখো। আর তারপর আমরা দেখি এমি করে কি জর্ডানকে কথায় মুগ্ধ রাখে আর যখন ওর বাসায় বেল বাজে তখন দরজা গিয়ে খুলে হচ্ছে নাওমি। আর তখন আমরা দেখতে পাই জিমি এবং মদন কোদন ওরা চেহারা চেঞ্জ করে মানে মুখোশ পরে ভেতরে ঢুকেছে এবং ওদের সবাইকে বলে এই বাসায় যত দামি দামি জিনিস রয়েছে সবকিছু আমাদের ব্যাগে দিয়ে দাও। আর ওইদিকে আমরা দেখি যেটা কোদন মানে বোকাটা সেটা ড্যানি এবং পোলের খেয়াল রাখছিল আর গাড়ির মধ্যে মুন্নির সাথে খেলা করছিল। আর তখন ড্যানি করিকর হাতটা খুলে ফেলে আর এরপর মুনিকে বলে তুমি তোমার চোখটা বন্ধ করো প্লিজ। তো মুনি যখনই চোখ বন্ধ করে তখনই ওই হারামজাদাকে মেরে বেহুশ করে দেয় আর তারপর ওর গাড়ি থেকে ওরা বের হয়, কিন্তু তখনই ওরা পুলিশের সাইরেনের আওয়াজ শুনতে পায় আর পুলিশের সাইরেনের আওয়াজ শুনে জিমি ওই 3 জন মহিলাকে জিজ্ঞাসা করে পুলিশকে কে ডেকেছে, এখানে কেউ শিকার যায় না। আর এদিকে আমরা দেখি ড্যানি করে কি মুনিকে এমির গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে দেয় এবং বলে তুমি চুপচাপ এখানে থাকো, একটু পরে তোমার মা বা বাবা তোমাকে নিতে আসবে, তাদের সাথে তুমি চলে যাবে। আর তারপর ড্যানি সেখানে অন্য একটা গাড়ি নিয়ে স্টার্ট করার চেষ্টা করছিল, বাট তখনই সেখানে চলে আসা হচ্ছে মদন এবং ওদের দুজনকে গান পয়েন্টে করে নেয় আর তারপর ওদের দুজনকে জর্ডানদের বাসার ভেতরে নিয়ে যায়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ড্যানি এবং পোলকে একটা ওপেন রুমের সাইডে ওরা আটকে রাখে আর তারপর জর্ডান আর নাওমি সেখান থেকে পালিয়ে যেতে লাগে, জিমি ওদের পিছু নেয়। আর ওই সময় নাওমি তো একটা সেফ রুমে গিয়ে লক ঠিকই করে, কিন্তু ওই রুমটার দরজা বন্ধ হতে একটু সময় লাগে এবং আমরা দেখতে পাই জর্ডানের নিজের বাড়ি, জর্ডান সবচেয়ে ধনী, জর্ডানই ওই দরজার মাঝখানে পড়ে মারা যায় আর ওটা যেহেতু একটা ইমার্জেন্সি বাটন ছিল পুরো বাড়ি ধোয়াতে ভরে যায়। আর এদিকে আমরা দেখি ওপেন রুমে ড্যানি আর পল ছিল, তো পল ড্যানিকে বলে তুমি যদি আমাকে একটু উঁচু করতে তাহলে আমি রুম থেকে বেরোতে পারবো দেয়াল চড়ে। তো এরপর ড্যানির হেল্পে পল উপর উঠতে পারে আর তারপর পল ড্যানিকে হাতে গিয়ে দিলে পলের হাত ড্যানি পর্যন্ত পৌঁছায় না, কিন্তু এদিকে আবার বাসার মধ্যে পুলিশও ঢুকে পড়েছে, রেগুলার গোলাগুলি হচ্ছে এবং এখানে আমরা জানতে পারি পুলিশকে এমির হাজবেন্ড জর্জ ডেকেছিল। তো এরকম একটা পরিস্থিতি দেখে ড্যানি পলকে বলে ভাই তুই চলে যা। পল তখন বলে আমি তোমাকে ছেড়ে একদমই যাবো না। ড্যানি বলে না তুই চলে যা, আর শোন আমি তোকে সত্যি কথা বলি, আমাদের বাড়িটা আমি আগুন দিয়ে জ্বালিয়েছিলাম কারণ আমি সবসময় চাইতাম যাতে তোর মন ছোট থাকে তুই আমার কাছে থাকিস,
থাকিস। আমি আসলে তোকে কখনো এগোতে দিতে চাইতাম না, কিন্তু এখন তো এগোতে হবে, একাই চলতে হবে, কারণ আমি অনেক খারাপ, তুই আমার কাছ থেকে অনেক দূরে চলে যা। তো এরপর পল নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই ড্যানি সেখানে পুলিশকে গুলি করার শব্দ শুনতে পায়। তো ড্যানির মনে ভয় ঢুকে যে আমার ভাইয়ের গুলি লাগে নাই তো। এরপর ড্যানি অনেক পলকে ডাকে, বাট পল কোনো সারা শব্দ দেয় না। এর মানে পলকে পুলিশ শুট করে মেরে দিয়েছে। আর ওদিকে আমরা দেখি মদনকেও পুলিশ শুট করে দিয়েছে, মদনও মারা গিয়েছে। আর জিমিকে পুলিশ ধরেছে, এর সাথে নাওমি এবং এমিকে পুলিশ উদ্ধার করেছে। আর ওইদিকে যখন কোদনের জ্ঞান ফিরে, পুলিশ ওকেও ধরে নিয়ে যায়। আর এরপর পুলিশ এমিকে বলে আপনি টেনশন করবেন না, আপনার মেয়ে সুরক্ষিত রয়েছে, আপনার হাজবেন্ড জর্জ ওকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। তো এখানকার পরিস্থিতি সব শান্ত হলে পল করিকই রুমের যে ভেন্টিলেশন সিস্টেম ছিল সেটার পাইপ দিয়ে বাসার বাইরে চলে আসে। আর বের হওয়ার পরে ড্যানি করিকি পলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, বাট পলের ফোন সুইচ অফ ছিল। ও ভয় পেয়ে যায় যে আমার ভাই কি আসলে মারা গেল। বাট তখনই ওর নজর যায় এমির গাড়ির দিকে। আর তখন ড্যানি করিকি আরেকটা গাড়ি চুরি করে এমির কাছে যায়। আর এমি ওকে দেখে ফেলে এবং পেছন যেতে থাকে এবং 911 কল দিয়ে বলে ওদের মধ্যে যে কয়জন ডাকাত ছিল তার মধ্যে একটা ডাকাত কিন্তু এখনো বেঁচে রয়েছে, আমি ওর পিছু নিয়েছি। কিন্তু তখনই ওর ফোনের নেটওয়ার্ক চলে যায় এবং ফোনটি কেটে যায়। আর এদিকে ওরা দুজন সেইভাবে গাড়ি চালাতে থাকে ঠিক যেভাবে মুভির শুরুতে গাড়ি চালানো হয়েছিল। তো এরকম চেজিং করতে করতে একসময় রাস্তা শেষ হয়ে যায়। আর তখন ড্যানি করিকি এমিকে মিডল ফিঙ্গার দেখিয়ে পাহাড় থেকে ওর গাড়ি নিচে নামিয়ে দেয়। আর এমিও করিকে রাগের চোটে দেখা থেকে ওর গাড়িটাও নিচে নামিয়ে দেয়। আর তখন একটা কাক আমাদেরকে বলে আমি সবকিছু সত্য বলছি, আমার কাছে দুটো প্রমাণ রয়েছে। তো ওখানে একটা কাক বলে যে এই যে এই মহিলাটাকে আমি চিনি, খুব শয়তান একটা মহিলা। এই মহিলা এত খারাপ যে আমার উপর গান পয়েন্ট করেছিল, খুবই নির্দয় একটা মহিলা। চলো তো দেখে আসি শালি মরছে কিনা। আর এই দিকে আমরা দেখি ড্যানি উঠছে আর পাশে একটা বন্দুকও পড়ে থাকতে দেখি, কিন্তু ড্যানি বন্দুক ওঠানোর আগে এমি সেটাকে উঠিয়ে ফেলে। আর এরপর এমি যখন ড্যানিকে শুট করে মারতে যাবে তখন সেখানে সেই কাক দুটো চলে আসে এবং কাক দুটোর সাথেও মনে করো এমির পূর্ব শত্রুতা ছিল, এজন্য ড্যানিকে শুটই করতে দেয় না, উল্টো এমিকে ব্যস্ত রাখে। আর এই সুযোগে ড্যানি সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর এমি এদিক ওদিক অনেক খুঁজে থাকে ড্যানিকে, বাট ড্যানি একটা জায়গায় লুকিয়ে পড়ে, এমি খুঁজে পায় না, কিন্তু ড্যানি সুযোগ বুঝে এমিকে ধাক্কা দিয়ে দেয়। আর এমি পড়ে যায়, ফলে কিন্তু ওরা অলরেডি অনেক নিচে পড়ে রয়েছে জনমানব শূন্য জায়গায়। তো ড্যানি এর জন্য নিজেকে বাঁচানোর জন্য আওয়াজ করে, কিন্তু কোনো সারা শব্দ পায় না আশেপাশে। আর এরপরও যখন উপরে উঠতে থাকে তখন কিছু জঙ্গলি কুকুরের আওয়াজ শুনতে পায়। আর তখন ড্যানির কাছে মনে হয় এই কুকুরগুলো এমিকে তো আবার খেয়ে ফেলবে না, ওর সাথে আমার শত্রুতা আছে ঠিক আছে, কিন্তু ওকে মেরে ফেললে কেমন দেখা যায়। তো এর জন্য পারে কি আবার এমি যে জায়গাতে রয়েছে কাছাকাছি সেই জায়গায় এসে বসে পড়ে। আর তারপর ওর ভাইকে মেসেজ করে ভাই তুই কি ঠিক আছিস, কিন্তু কাহিনী হচ্ছে কি ওদের ফোনে নেটওয়ার্কই নেই। তো যাই হোক এরপর আস্তে আস্তে সকাল হয়ে যায়, এমির জ্ঞান ফিরে আসে এবং এমি দেখতে পায় ওর পা খুব খারাপ ভাবে ড্যামেজ হয়েছে। আর তারপর এমি করে কি তার হাজবেন্ড জর্জকে সাহায্য চেয়ে মেসেজ পাঠায়, কিন্তু ওর ফোনে তো কোনো নেটওয়ার্ক নেই। তো যাই হোক এরপর ও আস্তে আস্তে উপরের দিকে ওঠে, কিন্তু কিছুক্ষণ পরে অনেক ক্লান্ত হয়ে যায়। আর তখনই ড্যানির আওয়াজ পায় আর চিৎকার করে এমি ড্যানিকে বলতে থাকে তুই আমার জীবন নষ্ট করে ফেলেছিস। আর তখন ড্যানি বলে তুই আমার ভাইকে মেরেই ফেলেছিস, ও মারা গিয়েছে, পুলিশ ওকে শুট করে মেরে ফেলেছে। এমি তখন বলে হতে পারে তোমার ভাই এখনো বেঁচে রয়েছে, কিন্তু আমার জীবন তো শেষ করে দিয়েছিস। তবে তারপরেও মনে করে এখানে ওরা ছাড়া তো আর কেউ নেই, একে অপরকে সাহায্য করার চিন্তাও করে এখানে। আর এর জন্য ড্যানি করে কি এমিকে মানে শত্রুকে পিঠিয়ে উঠে উপরের দিকে আসতে থাকে, কিন্তু উপরের দিকে আস্তে আস্তে ড্যানি ক্লান্ত হয়ে যায়। আর তারপর এমিকে নিচে ফেলে দেয়, কিন্তু তখন এমির হাতে আবারও বন্দুকটি পেয়ে যায় এবং দুজনেই আবারও করে ওই বন্দুকটা নেওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে। কিন্তু এখানে এমি করে কি পোল যে এমিকে একবার মারামারি শিখিয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত বলে দেখেছিলে, সেই মারামারি স্টাইলে ড্যানিকে মনে করে আটকে দেয়। আর তারপর ওর হাতে আঘাত করে হাতটাই ভেঙে দেয়। আর তারপর গান পয়েন্ট করে বলে নেক্সট টাইম যদি আর কখনো কেউ হর্ন বাজায় তার সাথে কিন্তু ঝামেলা বাজাবি না ড্যানি। আর ড্যানি তখন বলে তুমি আমার হাত ভেঙে দিয়ে ঠিক করনি, এখন আমি তোমাকে আর উঠাতে পারবো না, লস কার হলো তোমারই হয়েছে। আর এরপর এমি ড্যানির কাছে বলে ক্ষুধা লেগেছে। তো ড্যানি করে কি আশেপাশে জাম দেখতে পায়, কিছু জাম নিয়ে আসে আর দুজনে মিলে জাম খায়, কিন্তু একটু পরে ওদের বমি হতে শুরু করে, মানে ওদের অবস্থা মারাত্মক খারাপ হয়ে যায়। মানে এটা আসলে বিষাক্ত ফল ছিল, নেশাও হয় এটা খেলে। তো এরপর ওদের ভ্রম হওয়া শুরু করে, মানে নেশা করলে যেরকম হয়। আর তখন ড্যানি এমিকে বলে তুই আজকে আমাকে কি জাম খাওয়ালি এমি, আমার শরীর তো নিস্তর হয়ে যাচ্ছে, যদিও জামটা কিন্তু ওই এনেছিল। তো যাই হোক এরপর আস্তে আস্তে রাত হয়ে যায় আর ওরা দুজন নিজেদের মধ্যে উল্টা পাল্টা বকাবকি করতে থাকে, বকবক করতে থাকে, সারা রাত ধরে নিজেদের মধ্যে বকবক করে, ভালো মন্দ দুঃখের কথা সবই বলে, এভাবে ওদের বন্ধুত্ব হয়ে যায়। আর তারপরে আমি ড্যানিকে বলে জর্জ যদি আমার হাজবেন্ড, তবেও যেগুলো শোপিস বানায় এগুলো আমার একটুও পছন্দ হয় না। আর এই কথা শুনে ড্যানি অনেক হাসে। আর এরপর ওরা একে অপরের সুখ দুঃখ শেয়ার করে, মানে এখন তার কোনো কিছু করার নেই, কিন্তু দুজনের শৈলী আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। আর এরপর যখন ওরা মারা পড়বে এই কথা মনে করে ওরা একজন আরেকজনকে দেখতে থাকে। আর তখন এমি বলে আমরা আমাদের জীবন নিজের হাতে নষ্ট করলাম, ছোট্ট একটা ঘটনাকে বড় করে নিজেদের জীবন নিজেরা নষ্ট করলাম। তো পরদিন যখন সকাল হয় ওরা দুজনেই জেগে ওঠে এবং একে অপরকে জীবিত দেখে অনেক খুশি হয়। আর তারপর তারা দুজনে মিলে একে অপরের সাথী হয়ে আস্তে আস্তে রাস্তার দিকে এগোতে থাকে। আর এরপর ওরা যখন পাহাড়ের দিকে যায় তখন ফোনে নেটওয়ার্ক চলে আসে এবং নেটওয়ার্ক আসার ফলে যেটা হয় ফটাফট অনেকগুলো মেসেজ আসতে থাকে। ড্যানি দেখতে পায় ওর ফোনে ওর ভাইয়ের মেসেজ এসেছে, পোলের রিপ্লাই এসেছে। তো এটা দেখে ড্যানি অনেক খুশি, ওর ভাই বেঁচে রয়েছে। কিন্তু তখনই আবার নেটওয়ার্ক চলে যায়। আবার ওদিকে এমিও করেছে কি তার ফোন থেকে জর্জকে লোকেশন পাঠিয়ে দিয়েছে। আর এরপর ওরা হাঁটতে হাঁটতে একটা টানেলের দিকে যায়। আর তখন এমি ড্যানিকে বলে দেখো ড্যানি তোমার জন্য আমার খুব খারাপ লাগছে, তোমাকে তো পুলিশে ধরবে আমি জানি, তুমি ভালো একটা উকিল ধরে নিও, তাহলে তুমি জেল থেকে বেঁচে যাবে। আর যদি টাকা পয়সার প্রয়োজন পড়ে তুমি টেনশন করো না, জাস্ট আমাকে বলো যত টাকা লাগে আমি দেবো। ড্যানি তখন বলে না সমস্যা নেই, টাকা পয়সা লাগবে না। তো এরপর এমি ক্লান্ত হয়ে ড্যানির সাহায্যে নিচে বসে। আর তখনই এমিকে খুঁজতে খুঁজতে লোকেশন ধরে এখানে জর্জ চলে আসে এবং
জর্জ কোনো কিছু না বুঝে শুনে ডাইরেক্ট ড্যানিকে গুলি করে দেয়। আর এরপর শেষ সিনে আমরা দেখতে পাই ড্যানি শেষ নিঃশ্বাস গুনছে, কোমায় রয়েছে, মানে যে কোনো সময় মারা পড়বে, আর সামনে এমি বসে রয়েছে। এবং এমি সেই সব সময়ের কথা মনে করে যখন ও ভাবতো যে ড্যানি একটা খারাপ মানুষ আর পুরোদমে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতো। আর এখনো ড্যানিকে দেখে চিন্তা করতে থাকে যে ড্যানি আসলে কত একটা ভালো মানুষ, আসলে ওর সাথে আমার মিশাই হয়নি, আর ড্যানির এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। তো এভাবে ড্যানির প্রতি ওর একটা কৃতজ্ঞতাবোধ এবং একটা ভালোবাসা জন্মে যায়। তবে এটা প্রেম প্রীতির ভালোবাসা নাকি সম্মানজনক ভালোবাসা এটা আমি নিশ্চিত নই, কিন্তু এমি গিয়ে ড্যানির উপর শুয়ে পড়ে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এই সিনেমাতে আমাদের যেটা আসলে বোঝানো হয়েছে, রাস্তাঘাটে আমাদের অনেকের সাথে দেখা হয় বা এলাকায় আমরা অনেকেই থাকি, মুখ চেনা চিনি কিন্তু বাস্তবে কোনোদিনও কথা হয় না তার সাথে। তো আমরা করি কি অনেক সময় একজন মানুষকে ভুল বুঝে ফেলি এবং হুদায় আমরা তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে থাকি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানতেই পারি না যে আমার অপর পক্ষে যে লোকটা রয়েছে সে মানুষ হিসেবে কেমন। মানে আমাদের রাগ, আমাদের ইগো আমাদের এমন একটা অবস্থায় নিয়ে যায় আমরা অনেক ভুল কাজ করে ফেলি। তো এখানে এই বিষয়টাই বোঝানো হয়েছে যে প্রত্যেকটা মানুষই ভালো, কিন্তু আমরা করি কি একজন মানুষের চেহারা সুরত দেখি, একটা মানুষের একটা আচরণ দেখে তাকে জাজ করে ফেলি এবং একটা সমস্যা তৈরি করে ফেলি। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে, তবে আমার কাছে অসাধারণ লেগেছে, অসাধারণ ইন এ ওয়ার্ড। এবং রেগুলারলি আমরা এই ধরনের যে ওয়েব সিরিজগুলো আছে 7/420 ওয়েব সিরিজ চালানোর চেষ্টা করবো। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে এই পুরো সিরিজে কোন ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর ওয়েব সিরিজটার যে স্টোরি লাইন, এই স্টোরি লাইনের হিসেবে তুমি 10-এ ওয়েব সিরিজটাকে কত পয়েন্ট করবে বা কত নাম্বার দেবে সেটা কমেন্টে জানিও। বিদায় নিচ্ছি, বাই।